নমস্কার বন্ধুরা, ভালো তো? আমি অর্ণব। আপনারা দেখছেন বংস ইন অ্যান্ড আউট চ্যানেল। আজকে আপনাদের নিয়ে যাব কলকাতার মধ্যেই একটা জায়গায়, সবুজে ঘেরা একটা জায়গা, কিন্তু অত্যন্ত পরিচিত একটি ল্যান্ডমার্ক কলকাতার। না, ভিক্টোরিয়া মেমোরিয়াল নয়, রবীন্দ্র সরোবর। বেশি ভূমিকা আর করছি না, চলুন নিয়ে যাই আপনাদের সেই ভিডিওতে। একটা কথা মনে রাখবেন, এই ভিডিও কিন্তু গত বছর অর্থাৎ 2023-এর অক্টোবর মাসে রেকর্ড করা। হ্যালো বন্ধুরা, ভালো আছেন তো? আমি অর্ণব নিয়ে এলাম একটা নতুন ভিডিও আমাদের চ্যানেলে। আজকে 2023-এর অক্টোবর মাসের প্রথম দিন। বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আজকে বলি না, গত 2-3 দিন ধরেই এরকম ওয়েদার, আপনারা হয়তো অনেকেই জানেন। তো ভাবলাম আজকে এই বৃষ্টির সময় একটু কলকাতায় ঘুরতে যাই। না, ওই রাস্তাঘাট, বাড়ি ঘরদোর এগুলো দেখার জন্য না, একটু যেখানে এখনও সবুজ টিকে আছে সেরকম কোনো একটা জায়গায়। এখনও বাইরে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, বেরিয়ে পড়বে এর মধ্যেই একটা ব্যাগ নিয়ে, একটা ছাতা নিয়ে একটু কলকাতা ভ্রমণে। ইউটিএস অ্যাপ দিয়ে টিকিটটা কেটে নিলাম, বিরাটি থেকে শিয়ালদার একটা টিকিট। এখন চলে যাব বিরাটি স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরবো। এখন সময় 2:25, বাড়ি থেকে বেরিয়েছি 1টার দিকে। মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি রবীন্দ্র সরোবর মেট্রোতে। এটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এগিয়ে যাচ্ছে রবীন্দ্র সরোবরের দিকে। বৃষ্টি ভাবটা এখন অনেকটাই কেটে গেছে, ঝলমলে রোদ উঠেছে। যদি আমি পার্সোনালি চাইছিলাম একটু বৃষ্টি হোক সেই সময়, যখন রবীন্দ্র সরোবরে যাব, তাহলে আরও ভালোভাবে দেখাতে পারতাম ভিডিওটা। দেখা যাক। শ্যামাপ্রসাদ মুখার্জি রোডকে পিছনে রেখে আমরা ডান দিকে ঘুরে গেছি। ঘুরে, এটা রাস্তাটার নাম হচ্ছে আব্দুল রসুল অ্যাভিনিউ। ঢুকে দেখুন ডান দিকে একটা পার্ক রয়েছে, খুব সুন্দর। এখনও বেশ কিছুটা দেরি আছে এখান থেকে যাওয়ার। আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ আমার হাঁটার খুব ইচ্ছে আজকে। ওয়াকিং ট্যুর টাইপের হয়ে যাবে একটা। লেকের যে এরিয়া, সেটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়ে গেছে। এই পার্ক যেটা দেখছেন সেটা ওই চত্বরের মধ্যেই। তাও আমি চাইছি যতটা সম্ভব এগিয়ে গিয়ে আমি তারপর ঢুকবো, কারণ আমাকে ব্যাক করতে হবে মেট্রো ধরেই। সেই জন্য আমি চাইছি ফার্দেস্ট, সব থেকে দূরের ডিস্টেন্সটা গিয়ে সেখান থেকে আমি পুরো জায়গাটাকে তাহলে দেখতে পারবো। ঢুকে পড়েছি গেট নাম্বার 5 দিয়ে। প্রথমে আপনাদের যেরকম বলছিলাম যে একদম দূরের গেট দিয়ে ঢুকবো, কিন্তু তারপর ভাবলাম যে না, যখন পুরো জায়গাটাকে ক্রস করছি তাহলে ভিতরে ঢুকে হাঁটতে হাঁটতেই যাই, তাই না? এখন যদিও বেশ একটু ঝলমলে হয়েছে, আলো অনেক বেশি, তাও আরেকটু যদি বৃষ্টি পড়ে তাহলে আরও ম্যাজিক্যাল হয়ে যাবে পুরো জায়গাটা। এত সবুজ, চারদিকে বিভিন্ন রকমের পাখি ডাকছে, দারুণ। এখানে একটা খুব ভালো যে ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে এত রকম গাছ রয়েছে, দেখবেন তার নিচে গাছটার নামও লেখা আছে। আমাদের মতো অনেকেই যারা গাছ হয়তো ভালোভাবে চেনে না, তাদের জন্য খুব উপকারী। যেমন এটা হচ্ছে ছাতিম গাছ। যদি ছাতিম গাছটা আমি চিনি, তাও সামনে এটা পড়লো বলে দেখালাম। আরও অনেক রকমের গাছ রয়েছে। ঝিলটা রয়ে গেছে ওই দিকটাতে। আমি এই রাস্তাটা ধরে হাঁটছি। আসলে এত সবুজে ঘেরা রাস্তা দিয়ে হাঁটার লোকটা সামলাতে পারলাম না। দেখি কত দূর যাওয়া যায় রাস্তা ধরে। সামনে দেখুন একটা গাছ, মিঞ্জিরি ট্রি। শুধু নাম নয়, দেখুন তার পাশে একটা কিউআর কোডও আছে। আমি ট্রাই করবো একবার এটাকে স্ক্যান করার, দেখি কিউআর কোডটাতে কী দেওয়া থাকে। আমার মোবাইল দিয়ে আমি স্ক্যান করছি। লিঙ্ক ওপেন হলো। বাহ, দেখুন রবীন্দ্র সরোবর .com-এর সাইট। সেখানে গাছটা সম্বন্ধে বলছে, ইংলিশ নেম কাসোর ট্রি, বেঙ্গলি নেম মিঞ্জিরি। কটা আছে? 84টা গাছ আছে এই ধরনের। তার মানে এই যে যতগুলো গাছের নিচে এরকম নাম দেওয়া, কিউআর কোড দেওয়া আছে, প্রত্যেক কটাকেই কিন্তু আমরা এরকম চাইলে স্ক্যান করে আপনারা দেখতে পারবেন। কটা গাছ আছে তার সম্বন্ধে একটু ব্রিফ ডেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু খুব সুন্দর এবং খুব ইউনিক একটা ব্যাপার করা আছে। স্টুডেন্টরা আসলে তারা এখান থেকে চাইলে সেই গাছটা সম্বন্ধে একটু জানতেও পারবে, যেটা কিনা খুব দরকার আজকালকার দিনে। এটা হচ্ছে গেট নাম্বার 6। এখান থেকে ঢুকে গেলেও ওইভাবে যাওয়া যাবে। আমি 5 থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি 6-এর দিকে। রাস্তাটা এখানে এরকম ঘুরেছে, দেখুন কী সুন্দর গাছের ঝুড়িগুলো নেমে এসেছে। দারুণ লাগছে দেখতে। মনে হচ্ছে এই পাঁচিলটার ওই পারে একটা আলাদা জগৎ, আর পাঁচিলের এই পারে একটা আলাদা জগৎ। রবীন্দ্র সরোবর নিঃসন্দেহে কলকাতার একটা গুরুত্বপূর্ণ জায়গা।
শুধুমাত্র সৌন্দর্য দিক থেকে বলছি না, যেরকম ময়দান কলকাতার ফুসফুস, সেরকম রবীন্দ্র সরোবরও যথেষ্ট পরিমাণে অক্সিজেন সরবরাহ করে এই গাছগুলোর মাধ্যমে সেই ফুসফুসেরই একটা কাজ করছে। জেনারেলি একটা মানুষের তো দুটো ফুসফুস হয়, একটা ফুসফুস যদি ময়দানকে ধরি, আর একটা ফুসফুস কিন্তু রবীন্দ্র সরোবরকে আরামসে বলা যেতে পারে, কি তাই না? চলে এসেছি গেট নম্বর 7-এর কাছে। এখানে সিকিউরিটি দাদাকে জিজ্ঞেস করলাম যে কীভাবে আবার এগোনো যাবে, বললেন উনি বেরিয়ে গিয়ে আবার রাস্তাটা ক্রস করে যেতে, সেরকমই যাচ্ছি। এরকম রাস্তা দিয়ে বেরিয়ে এসেছি, এটাও কিন্তু রবীন্দ্র সরোবর। এখন মেন রোড দিয়ে যাচ্ছি ঠিকই, তবে কিছুটা গিয়ে আমার ম্যাপ বলছে আর সিকিউরিটি দাদা বলেছেন কিছুটা গিয়ে আবার বাদিকে যেতে হবে। আমি সামনে দেখতে পাচ্ছি বেঙ্গল রোয়িং ক্লাবের একটা ব্যানার দেওয়া আছে। বেঙ্গল রোয়িং ক্লাব, ঢাকুরিয়া লেক সবই এখানেই। ঢাকুরিয়া লেক অ্যাকচুয়ালি রবীন্দ্র সরোবরের পুরনো নাম। এটাই হচ্ছে বেঙ্গল রোয়িং ক্লাব। এটাকে বাদিকে রেখে আমি সোজা এগিয়ে যাচ্ছি। সামনে চলে এসেছে গেট নাম্বার 3, তার মানে গেট নাম্বার 5 দিয়ে আমি ঢুকে 6 ক্রস করে 7 দিয়ে বেরিয়ে আবার কিছুটা হেঁটে গেট নাম্বার 3 দিয়ে আবার ঢুকছি। গেট নাম্বার 3 দিয়ে ঢুকে পড়েছি। এইবারে লেকের ঠিক পাশ দিয়ে হেঁটে যাব। এতদিন ধরে, গত কয়েকদিন ধরে এত বৃষ্টি হয়েছে, লেকের জল একদম পরিপূর্ণ। এই বেঞ্চটাতে কিছুক্ষণ বসেছিলাম, আসলে বসে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে খালি ছবি তুলে বেড়াই, একবার মোবাইলে একবার গোপ্রোতে। 1920 সালের দিকে তৎকালীন ব্রিটিশ সরকার সিআইটি অর্থাৎ ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের থ্রু দিয়ে প্রায় 192 একর একটি জায়গা, এই জঙ্গলাকীর্ণ জায়গাকে নেয়। তাদের ইচ্ছে ছিল এখানে একটা খুব বড় লেক বানানো হবে, অর্থাৎ ম্যানমেড লেক, এবং সেটাকে ঘিরে পার্ক, গাছপালা, বাগান, রিক্রিয়েশনাল এরিয়া বলতে যেটা বোঝায় সেরকম করা হবে। সেটাই হচ্ছে রবীন্দ্র সরোবরের প্রথম ইতিহাস। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যানমেড লেক। প্রায় 72 একর জায়গা জুড়ে পুরো এই লেকটা রয়েছে, আর সেটাকে ঘিরে রয়েছে এরকম মার্ভেলাস কিছু গাছপালা। পুরো এরিয়াটাই একটা অন্যরকম একটা জায়গাকে তুলে ধরে কলকাতার মধ্যেই। এটার প্রথম নাম ছিল বম্পাস লেক, সিআইটির প্রথম চেয়ারম্যান ইংরেজ আমলে তার নামে। তারপরে হয় ঢাকুরিয়া লেক, 1958 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে এই লেকের নাম হয় রবীন্দ্র সরোবর। এই অঞ্চলে এত ধরনের গাছ আছে আপনারা দেখতেই পাচ্ছেন। সেই গাছের জন্য বিভিন্ন বিরল প্রজাতির পাখিও আসে। তো এরকম শনিবার বা রবিবার দিনে অনেক বার্ড ওয়াচারদেরকে আপনারা দেখতে পারবেন, বার্ড ফটোগ্রাফারদের আপনারা দেখতে পারবেন, যারা বড় বড় ক্যামেরা নিয়ে তাক করে আছে সব গাছের একদম মগ ডালে। হয়তো কোনো রেয়ার কোনো বার্ডকে তারা দেখতে পেয়েছে, একদম বিরল প্রজাতির কোনো পাখি হয়তো তাদের সামনে ঘুরে বেড়াচ্ছে। এই রবীন্দ্র সরোবর সম্বন্ধে আরেকটাও কথা বলি, যেটা আমি উইকিপিডিয়াতে পেলাম, যেটা যখন এক্সকাভেশন বা খনন কার্য চলছিল এই লেকটার, তখন বেশ কিছু কামান পাওয়া গেছিলো। অনেকে বলে সেগুলো নাকি সিরাজউদ্দৌলার সময়ের কামান, যখন ইংরেজদের সাথে যুদ্ধ হয়েছিল সেই সময় সেই কামানগুলি ইউজ করা হয়েছিল। যদিও সেটা একদম প্রুভড কোনো তথ্য নয়, তবে হতেও পারে, কারণ সেই 1920 সালের দিকে ওটা পাওয়া গিয়েছিল। আর এখানে একটা মসজিদ আছে, যেটা খনন কার্য শুরু হওয়ার আগে থেকে মসজিদটা ছিল, সেটাকে এখনও রেখে দিয়েছে, সেটাকে কোনো রকম কোনো ক্ষতি করা হয়নি। ঝিলের মধ্যে একটা আইল্যান্ড মতো আছে, সেখানেই মসজিদটা আছে। আর সব থেকে লেটেস্ট যেটা হয়েছে 2012 সালের দিকে, সেটা হচ্ছে মা দুর্গা মিউজিয়াম। মা ফিরে এলো বলে একটা মিউজিয়াম 2012 সাল থেকে রয়েছে। সেখানে কলকাতার সমস্ত বড় বড় দুর্গা মণ্ডপগুলোর দুর্গা ঠাকুরকে রাখা হয়েছে। আমি যাচ্ছি সেদিকেই, হাঁটতে হাঁটতে চলে এসেছি। যেটা বলছিলাম, আর্ট গ্যালারি মা ফিরে এলো 2012 সালের দিকে এটা হয়, ওপেন করা হয়। ঢুকে যাবো এখানে। এগুলো কিন্তু সব ফ্রি এন্ট্রি। হ্যাঁ, ঢুকলে প্রথমেই চোখে পড়বে চেতলা অগ্রণী ক্লাব, 2017 সালের মূর্তি মায়ের। এই আইফেল টাওয়ারের মতো একটা আকৃতি দিয়ে মা ফিরে এলোর
গেটটা করা আছে, ঢুকেছি এখান থেকে। এটা পোড়া মাটির কায়দায় বাইরের ডিজাইনটা করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। হচ্ছে আলিপুর 78 পল্লী 2019 সালের প্রতিমা। সত্যি একটা মিউজিয়ামই বানানো হয়েছে। আচ্ছা, সব জায়গার কিন্তু লেখা নেই কোথাকার পুজো। সামনে একজন সিকিউরিটি দাদা আছে, তার কাছে একটু কথা বলতে হবে, জানতে হবে। সবই চেনা চেনা লাগছে, কিন্তু মনে করতে পারছি না কোথাকার। ভবানীপুর 75 পল্লী 2017। নপাড়া দাদাভাই সংঘ, বড়নগর 2021। এই প্রতিমা হচ্ছে জাস্ট গত বছরেরই, বলদিয়া শারদোৎসব কমিটি 2022। জানবাজার সম্মিলিত কালী পূজা সমিতি। চিতনাগ্নি 2020। নিঃসন্দেহে একটা অন্যরকম জায়গা, অন্যরকম এক্সপিরিয়েন্স। সারা বছর বিভিন্ন বছরের ভালো ভালো দুর্গার প্রতিমাকে এক জায়গায় দেখার একটা উপায় এখানে। যখন আপনার সুবিধা হবে আপনি আসতে পারবেন, কোনো এন্ট্রি ফি নেই। যখন রবীন্দ্র সরোবর খোলা থাকবে তখনই এখানে আসতে পারবেন। এটা রবীন্দ্র সরোবরের দক্ষিণ দিকে। আমি ম্যাপ লোকেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে আপনাদের একটু আসতে সুবিধা হয়। আকাশে মেঘ, একটু একটু আলো, দারুণ একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছে এখানে। মাফিয়েলো নামে যে দুর্গা মিউজিয়ামটা আপনাদের দেখালাম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 2012 সালে যেরকম তৈরি হয়েছে বললাম, সেটা কিন্তু নতুনভাবে তৈরি হয়েছে এরকম না। ওখানে একটা পরিত্যক্ত ওয়াটার হাউস ছিল, মনে হয় পাম্প হাউস টাইপের, সেটাকেই রেনোভেট করে কিন্তু ওই দুর্গা মিউজিয়ামটা বানানো হয়েছে। পুরো রবীন্দ্র সদর চত্বরে কিন্তু প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। যদি আপনারা জলের বোতলও নিয়ে আসেন প্লাস্টিকের, সেটাও কিন্তু গেটে জমা করে আসতে হবে, এটা একটু মাথায় রাখবেন। হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে, একদমই হালকা। এইবার হচ্ছে জোরে বৃষ্টি। এটাই আমি দেখাতে চাইছিলাম আপনাদের, এবং বৃষ্টির মধ্যে রবীন্দ্র সরোবর। আচ্ছা, হাঁটতে হাঁটতে যখন চলে এসেছি সেই কামানগুলোর কাছে, যেগুলোকে এই এক্সকাভেশন বা খনন কার্যের সময় পাওয়া গেছিল, যেগুলোকে বলা হয় নাকি সিরাজদৌল্লার সময়ের কামান। এই দেখুন কামানগুলো একদম সামনে থেকে, 3টে কামান আছে, এই 1, এই 2, আর ওইদিকে 3। যাই একটু ঝিলটার একদম পাশে যাই। প্যান্টের নিচের দিকে কিন্তু ভিজে গেছে, কিন্তু এত সুন্দর একটা দৃশ্য মনে হচ্ছে যত পারি ততই ভিডিও করি। যেহেতু এখানে অতটা সচরাচর আসা হয় না, হয়তো এখানকার লোকেদের কাছে এটা অতি পরিচিত একটা দৃশ্য, কিন্তু আমাদের কাছে এটা একদম ইউনিক। কলকাতার মধ্যে সবুজের মধ্যে বৃষ্টি।
এই রবীন্দ্র সরোবরে আসতে চান? সবাই হয়তো জানেন, অনেকেই জানেন, তাও যারা জানেন না তাদের জন্য বলছি, এর কাছাকাছি অনেক স্টেশন রয়েছে, মেট্রো স্টেশন রয়েছে। রেল স্টেশন বলতে লেক গার্ডেন্স, টালিগঞ্জ দুটো স্টেশন থেকে এখানে আসতে পারবেন। রবীন্দ্র সরোবর নামে মেট্রো স্টেশন রয়েছে। এছাড়াও কালীঘাটের দিক থেকে প্রচুর বাস আসছে এদিকে সাদার্ন এভিনিউর কাছে, কাজেই আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে আসতে। রবীন্দ্র সরোবরের একদিকে রয়েছে সাদার্ন অ্যাভিনিউ, একদিকে শিয়ালদা সাউথের লাইন, দক্ষিণ দিকে সেটা, নর্থে হচ্ছে সাদার্ন অ্যাভিনিউ, ওয়েস্টের দিকে রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং পূর্বে ইস্টে রয়েছে ঢাকুরিয়া। এই জায়গার আগের নাম ঢাকুরিয়া লেক, যেরকম আগেও বলছিলাম। 1958 সালে নাম চেঞ্জ হয়ে রবীন্দ্র সরোবর করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কে উৎসর্গ করে। আপাতত বৃষ্টিটা একটু কমেছে, এখনও ঝিরঝির করে পড়ছে। আমি অনেক ভিডিও করেছি, অনেক ছবি তুলেছি, জাস্ট যেতে ইচ্ছে করছে না এখান থেকে। বেশ ভিজে গেছি, কিন্তু মনে হচ্ছে যে না একটু থাকি। যদিও বৃষ্টিটা এখন মনে হচ্ছে আস্তে আস্তে ধরে যাবে, অসুবিধা হবে না। আপনাদের এখানকার ঐতিহাসিক কামান যে 3টে রাখা আছে সেগুলো দেখালাম, মা দুর্গা মিউজিয়াম দেখালাম। ইচ্ছে আছে এখানে আরেকটা জিনিস, আরেকটা জায়গা রয়েছে এটার পাশেই রবীন্দ্র সরোবরের কাছে, সেটা হচ্ছে একটা জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল, এখানকার একমাত্র জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল। নিয়ে যাবো সেখানে যদি খোলা পাওয়া যায়। হাঁটতে হাঁটতে চলে এসেছি গেট নাম্বার 1-এর দিকে। যে টেম্পলটার কথা বলছিলাম জাপানিজ টেম্পল, সেটা এদিক থেকেই যেতে হবে। তার আগে আরেকবার দেখে নিচ্ছি লম্বালম্বি এখান থেকে ভিউ রবীন্দ্র সরোবরের। 73 একর জায়গা জুড়ে রয়েছে এটা। গেট নাম্বার 5 দিয়ে ঢুকেছিলাম, এখন গেট নাম্বার 1-এর কাছে চলে এসেছি, এখান দিয়ে বেরিয়ে যাব। পুরো রবীন্দ্র সরোবর এরিয়া প্রায় 4.5 কিলোমিটার যদি পার বরাবর হাঁটা হয়, তবে তার মধ্যে কিন্তু প্রায় 3 কিলোমিটারের বেশি আমি হেঁটে নিয়েছি। রবীন্দ্র সরোবরের 1 নম্বর গেট থেকে কিছুটা এগিয়ে এসেই এই হচ্ছে কলকাতার একমাত্র জাপানিজ বুদ্ধিস্ট টেম্পল। 1935 সালে এটা তৈরি হয়। নিচিদাৎসু ফুইজি নামে একজন জাপানিজ ভদ্রলোক এটাকে তৈরি করেন। তিনি ওয়ার্ল্ড ওয়াইড বুদ্ধিস্ট অর্গানাইজেশন, যেটা জাপানিজ, তাদের ফাউন্ডার। এখন এটা বন্ধ রয়েছে, এখানে নাকি এখনও জাপানি ভাষাতেই প্রেয়ার করা হয়। সময় এখন বিকেল 4:15, হেঁটে যাচ্ছি ঢাকুরিয়া ব্রিজ থেকে। 1 নম্বর গেট দিয়ে বেরিয়েছি রবীন্দ্র সরোবরে, বেরিয়েই ঢাকুরিয়া ব্রিজে উঠে পড়েছি। ঢাকুরিয়া ফুটব্রিজ ক্রস করছি, করে যাচ্ছি ঢাকুরিয়া স্টেশনের দিকে। আজকে এই দুপুরবেলা হঠাৎ ঝটিকা সফরটা বৃষ্টির মধ্যে বেশ ভালোই জমলো কিন্তু, তাই না? আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এরকম ধরনের ভিডিও আরও পেতে হলে অবশ্যই আমাদের জানাবেন। আমরাও চাই আপনাদের মতো, আপনার পছন্দ মতো ভিডিওগুলোকে আপনাদের সামনেই তুলে ধরতে। তাহলে আজকে ভিডিও শেষ করছি এখান থেকেই, ফ্রম ঢাকুরিয়া ফুটব্রিজ। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।